নিজের কেবিনে বসে রোগীর ফাইল চেক করছে ডক্টর সাইমন সাদি, একজন সার্জন। হঠাৎ বাইরে কোলাহলের জন্য তাকে বাধ্য হয়ে কেবিন থেকে বের হতে হলো। সবাই কেমন ছোটাছুটি করছে যা দেখে অটোমেটিক সাদির ভ্রু কুঁচকে এলো। পাশে থাকা একজন নার্সকে জিজ্ঞাসা করায় জানতে পারলো একজন পেশেন্ট খুব গুরুতর অবস্থা, তার মেয়েই হবে হয়তো, সবাইকেই পাগল করে দিচ্ছে। সাদির নার্সের কথা শুনে একটু এগিয়ে গেল দেখার জন্যে, কিন্তু একটুর জন্য মেয়েটাকে দেখতে পায়নি সে। সে তার মাকে নিয়ে ইসিজি ল্যাবে টেস্টের জন্য নিয়ে গেছে। সাদিও আর বিষয়টা নিয়ে ভাবেনি। ইতিমধ্যে চারপাশটা বেশ নীরব হয়ে গেছে। তার মানে এই একটা মেয়ে পরিবেশটার পুরো 12টা বাজিয়ে দিয়েছিল। সাদি মনে মনে একটু অবাক হলো। তারপর নিজের কেবিনে গিয়ে আবারও কাজ করতে লাগলো। অন্যদিকে মেয়েটা ইসিজি ল্যাব থেকে বেরিয়ে তার ভাইকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া তুই এসেছিস? ভালো হয়েছে ভাইয়া। একা একা সামলাতে পারছিলাম না, তুই বরং আম্মুর সাথে থাক। আমি রিপোর্টটা ইমার্জেন্সি দিতে বলছি, কিছুক্ষণ পরই পেয়ে যাব। আপাতত বাইরে থেকে কিছু নিয়ে আসে, প্রচুর ক্ষুধা লেগেছে। আচ্ছা, নিয়ে আয়, আমি আসি। আর এখানে আমরা এক জুনিয়র ভাই আছে, তার সাথে একটু কথা বলবো। তুই আয় আগে। আচ্ছা। সাদি কেবিনে কাজ করছিল। একটু পর তাকে রাউন্ডে যেতে হবে। এর মধ্যেই দরজায় কেউ নক করলো। সাদি তাকে ভিতরে আসতে বললে। আগন্তুক ব্যক্তিকে দেখে সাদির মুখে মৃদু হাসি ফুটে উঠল। আরে রাকিব ভাই, এখানে কি করে? আসলে আমার আম্মু অসুস্থ, হার্টের পেশেন্ট। আজ অনেক অসুস্থ হয়ে পড়ায় এখানে আনা হয়েছে। ভাই আপনি নিজেই তো একজন হার্ট সার্জন, তাহলে এত গুরুতর অসুস্থ কী হলো? মানে আগে বুঝতে পারিনি। আমার আম্মু অনেক চাপা স্বভাবের, তাও তো সুমো বুঝতে পেরেছিল, নয়তো কী যে হতো। সুমোকে? ওর কথা তোমাকে কোনোদিন বলা হয়ে ওঠেনি। সুমু তো ডাকনাম, আমার বোন, নাম সুমা ইসলাম মিম, ভালোবেসে সুমু ডাকে আর কি। আর ও নিজেও একজন মেডিকেল স্টুডেন্ট, এবার সেকেন্ড ইয়ার, ছুটিতে বাসে এসেছিল। আর এই জন্যই তো আমি বরাবরের মতনই ব্যস্ত থাকি, তোমার ভাবেই সময় দিতে পারিনি। হুম, বুঝলাম। তা ভাই আপনি চা বা কফি কিছু নেবেন? না ধন্যবাদ। এর মধ্যে রাকিবের ফোনে সুমুর ফোন আসে। হ্যাঁ সুমু বলো, রিপোর্ট পাইছিস? হ্যাঁ পেয়েছি, ভাবি হসপিটালে আম্মুর কথা শুনে একটু অসুস্থ হয়ে গেছে। তুই একটু জলদি গিয়ে ভাবিকে নিয়ে আয়। তুই এখানে সামলাতে পারবি? হ্যাঁ পারবো, তুই যা। ফোনটা কেটে সাদিকে উদ্দেশ্য করে বলল, তোমার ভাবে অসুস্থ হয়ে পড়েছে, তাই যেতে হচ্ছে, তুমি একটু খেয়াল রেখো। অবশ্যই ভাই। কয় নাম্বার কেবিনে আছে আন্টি? আচ্ছা ভাই, ভাবির খেয়াল রাখবেন। রাকিব বের হওয়ার পর প্রায় 10 মিনিট পর সাদি রাউন্ডের জন্য বের হয়। ওয়ার্ড চেক করে রিসেপশনের দিকে আগাতেই দেখে একটা মেয়ে খুব মনোযোগ দিয়ে কোনো রিপোর্ট দেখছে। সাধারণ একটা থ্রি পিস পরা, মাথায় ঘোমটা দেওয়া, কিন্তু তাতে সে তার ওই লম্বা বেনুনিটা সম্পূর্ণ ঢাকতে পারেনি, যা তার কোমরের অনেক নিচ পর্যন্ত পড়ে রয়েছে। আর বাতাসের তালে তালে একটু একটু দুলছে। মুখের দুই পাশে কিছু চুল পড়ে রয়েছে অগোছালোভাবে। ভ্রুজোড়া খানিকটা কুঁচকে আছে, যেন সে কিছু বিষয় নিয়ে বেশ চিন্তিত। সাদি মেয়েটাকে দেখে ওখানেই তার পা থেমে আছে, এগোতে পারছে না কিছুতেই। যেন তার পাও এই মেয়ের এইরকম অদ্ভুত সৌন্দর্য দেখে সামনে যেতে চাইছে না। মেয়েটা রিপোর্ট নিয়ে রিসেপশনিস্টকে একটা ধন্যবাদ দিল, যার শব্দ সাদির কানে না গেলেও ঠোঁটের ওই আলতো নাড়ানো যেন তার মন ছুঁয়ে গেল। এর মধ্যে সাদির ঘোর কাটলো এক নার্সের ডাকে। স্যার, স্যার, হুম। স্যার, ওই কেবিনের পেশেন্ট বেশ হাইপার হয়ে যাচ্ছে, আপনি একটু আসুন। সাদি এবার নড়ে চড়ে ওখান থেকে পেশেন্টের কাছে গেল, যদিও যাওয়ার জন্য তার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না। সাদি রোগীর কেবিনে গিয়ে তার ট্রিটমেন্ট শুরু করলো, কিন্তু তার মাঝেও বারবার ওই মেয়ের মুখটা ভেসে উঠছে। যতবারই মুখটা ভেসে উঠছে ততবারই সাদির ঠোঁটে হাসি ফুটে উঠছে। সাদি তার কাজ সেরে রওনা হলো 304 নম্বর কেবিনের উদ্দেশ্যে। সে রুমে গিয়ে দেখলো একজন মধ্যবয়স্ক মহিলা বেডে শুয়ে আছে। সাদি সঙ্গে সঙ্গে চিনে ফেললো। বেডের পাশে গিয়ে মহিলার মাথায় হাত বুলিয়ে দিল। কিছুক্ষণ বসতেই একজন নার্সকে এই কেবিনের দায়িত্ব দিল। তারপর বেরিয়ে আসার জন্য দরজার দিকে অগ্রসর হতে খেয়াল করলো তার হাত ধরে আছে মধ্যবয়স্ক মহিলাটি। তাই দরজার দিকে ঘুরেও আবারও মহিলাটির দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। অন্যদিকে সুমু কেবিনের দরজা খুলতেই চমকে উঠল। সুমু কেবিনের দরজাটা খুলতে নিলেই চমকে উঠল। পিছন থেকে একজন আর ডাকে। পিছনে ফিরে এক নার্সকে দেখে জিজ্ঞাসা করলো কোনো সমস্যা কিনা। নার্স ওই সুমুকে কিছু ওষুধের কথা বলে, আর তাই কেবিনে না গিয়ে ওষুধ আনতে সুমু আবার উল্টো পথ ধরে। এদিকে সাদি সুমুর মার সাথে অল্প কিছু কথা বলে বেরিয়ে পড়ে। দুইজন কাছাকাছি থেকেও সাদি বুঝতে পারল না তার অনুভূতি জাগানো কন্যার নাম বা পরিচয়। সুমু তার মায়ের পাশে বসে মাথায় বিলি কেটে দিচ্ছে। তার মায়ের সাথে অল্প অল্প কথা বলছে, যদিও সুমু কমই বলছে, ও শুধু ওর মায়ের কথা শুনছে। জানিস সমু, আজ একটা ডাক্তার এসেছিল।
অনেক ভালো মনে, সেও হয়তো একজন হার্ট সার্জন। আমি এক নার্সকে জিজ্ঞাসা করেছিলাম, অনেক সুন্দর দেখতে। ছেলেটার কথা শুনে মনে হলো আমাকে চেনে। কি জানি মা, আমি জানি না, এমনকি আমি তো দেখিও নি কাউকে তোমার রুমে। হ্যাঁ, এখন তুই, তখন তুই ছিলি না, নার্স ছিল। আম্মু একটু বসো তো, আমি তোমার একটা ওষুধ নিয়ে আসছি। একটু পর আব্বুও চলে আসবে, ভাইয়া ভাবি আর আব্বুকে আনতে গেছে। আচ্ছা। আজকের সব শিডিউল ফিনিশ করে সাদি ৩০৪ নম্বর কেবিনের উদ্দেশ্যে বের হলো। প্রায় পৌঁছে গেছে। এর মধ্যে সুমো কেবিন থেকে বের হবে আর সাদি কেবিনে ঢুকবে। ব্যাস, হয়ে গেল একটা ছোটখাটো সংঘর্ষ, যার দরুন সুমু পড়ল সাদির উপর। সুমু ও তৎক্ষণাৎ উঠে পড়ল আর সাদিকে দুঃখিত বলল, যদিও ওর চেনা নয়। আর সাদি তো এখনও নিচে পড়ে সুমুর দিকে তাকিয়ে আছে। সুমু বিষয়টা লক্ষ্য করে হাত বাড়িয়ে দিল সাদির উদ্দেশ্যে। সাদিও সুমুর হাত ধরে উঠে পড়ল। এর মধ্যেই পাশ থেকে একজন নার্স বেশ উত্তেজনা নিয়ে বলে উঠল, ধ্যাত, কই ভাবলাম অনেকক্ষণ একে অপরের দিকে তাকিয়ে থাকবে আর হাওয়া থেকে গান বাজবে। কি থেকে কি হলো? নার্সের কথায় সাদি আর সুমু দুজনের কানে স্পষ্ট গেল। সুমু বেশ ঝাঁঝালো কণ্ঠে বলল, এটাকে কি আপনার স্টার জলসা সিরিয়াল মনে হয়, যে আধা ঘন্টা ধরে তাকিয়েই থাকবেন আর হাওয়া থেকে গান আসবে? নার্স সুমুর কথা শুনে অতি দ্রুত স্থান ত্যাগ করলো। সাদি বেশ মজা পেয়েছে সুমুর জবাবে, তাই তখন থেকে তার মুখে হাসি লেগেই আছে। সুমু একটা হাফ ছেড়ে আবারও সাদিকে সরি বলল, আর একটু সম্মানও দিল, কেননা তাকে দেখেই বোঝা যাচ্ছে সে এখানের একজন ডক্টর। সাদি মাথা হেলিয়ে সম্মতি দিল আর সুমু চলে গেল বাইরে। সাদি একজন ডক্টর, তাই যতই সে একটা মেয়েকে পছন্দ করুক না কেন, তার জন্য নিজের কর্মস্থলে বেহায়া আচরণ করার কোনো মানে হয় না। তাই আর বেশি কথা বাড়ায়নি। রাতে বাসায় ফিরে কেবল ফ্রেশ হয়ে বেডে বসলো সাদি। ল্যাপটপ অন করতে ল্যাপটপ জানালো তার পাসওয়ার্ড চাই। সাদিও মুচকি হেসে পাসওয়ার্ড ইন করলো। ব্যাপারটা সাদির দারুণ লাগে। কেউ যদি বিনা অনুমতিতে কারো ল্যাপটপে ইন করতে চায়, তবে এই জিনিসটাই প্রথমে তাকে বিব্রত করবে। তাই বলে যেন তেন পাসওয়ার্ড দিলে চলবে না, অবশ্যই শক্তপোক্ত দেখে পাসওয়ার্ড দিতে হবে। আবার এমন না হয় পাসওয়ার্ড দিতে গিয়ে নিজেই ভুলে গেলাম। সাদি বসে বসে কাজ করছিল। এমন সময় আবারও তার সেই লম্বা বেনুনিওয়ালি মেয়েটার কথা মাথায় ঘুরপাক খেতে লাগলো। কি আজব! সাদি আজ নিজের প্রতি বিরক্ত হচ্ছে। মনে হচ্ছে তার মাইন্ড অন্য কারো কন্ট্রোলে আছে, যা বেশ বিরক্ত করছে সাদিকে। ল্যাপটপটা সাইডে রেখে উঠে দাঁড়িয়ে এক হাত কোমরে আরেক হাত মাথার পিছনে রেখে পায়চারি করতে লাগলো। না, কিছুতেই মেয়েটার কথা মাথা থেকে বের হচ্ছে না। কি সুন্দর তার ভ্রু কুঁচকানো, কত সুন্দর তার ওই লম্বা বিনুনি। এক মিনিট। ভ্রু কুচকানো সুন্দর হতে পারে? সাদির এবার নিজেকে সত্যি পাগল মনে হচ্ছে। এবার নিজে হার্টের ডাক্তার হয়ে না, আবার তাকে পাগলের ডাক্তারের কাছে যাওয়া লাগে। হঠাৎ দরজায় নক পড়ায় সাদির ঘোর কাটল। আগন্তুককে ভিতরে আসার অনুমতি দিয়ে সে ঘুরে দাঁড়ালো দরজার দিকে। সাদি নিজের মাকে দেখে একটু মুচকি হাসলো। তার মাও একটু মুচকি হেসে ছেলের দিকে এগিয়ে এসে তার হাতে থাকা কফির মগটা এগিয়ে দিল। সাদি অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে আছে। সে কি করে বুঝলো যে এখন সাদির একটা কড়া করে কফির প্রয়োজন ছিল? হয়তো একেই বলে মায়ের বোন। আচ্ছা আম্মু, তুমি কি করে বুঝলে যে এখন আমার কফিটা প্রয়োজন? প্রথমত আমি তোর মা, তাই হয়তো তোর অস্থিরতা বুঝতে পেরেছি। আর দ্বিতীয়ত নিচ থেকে দেখলাম তোর রুমের পর্দায় তোর পয়চারিক দৃশ্য, তাই কফিটা নিয়ে এলাম। এবার আমাকে বলা যাবে কি কেন এই অস্থিরতা? সাদি মায়ের পাশে বসে তার কাঁধ জড়িয়ে ধরলো, কফিতে চুমুক দিয়ে বলল, আম্মু, কেন যেন আজ আমি আমার নিজের মাইন্ডকে কন্ট্রোলই করতে পারছি না। মানে কি হয়েছে সবটা খুলে বল। আসলে আজ রাউন্ডে গিয়ে এক লম্বা বিনুনিওয়ালিকে দেখে আমি থমকে গেছিলাম। আবার ভাগ্যবশত অন্য সময় তার সঙ্গে ধাক্কা খেয়েছি। মেয়েটা খুব ভদ্র মনে হলো। ছোট ছোট বিষয়ে ধন্যবাদ আর দুঃখিত বলে তাকে আরও বেশি স্নিগ্ধ করে তোলে। আর তার ঝাঁঝালো কণ্ঠের সেই থোপনি, আম্মু কি যে বলবো না, এখন আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। সাদি তাকিয়ে দেখে তার মা মিটমিট করে হাসছে। তা দেখে সাদি একটু ভ্রু কুচকালো। ভ্রু নাচিয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? সাদির মা হেসে উত্তর দিল, হয়নি, হবে। কি হবে? আমার ছেলের প্রেম। ধ্যাত, বলে উঠে গেল। তুমিও না, স্কুল লাইফ, কলেজ লাইফ, ইভেন ভার্সিটি লাইফও ফেলে এসেছি, এখন পড়বো প্রেমে? দ্যাট ইজ নট পসিবল আম্মু। পসিবল মাই ডিয়ার সান। প্রেম কাউকে ইনভাইটেশন দিয়ে আসে না, এটা একটা অনুভূতি যা সবাই ভোগ করতে পারে না। আর না ভালোবাসতে কাউকে পারমিশন দিতে হয়, জাস্ট হয়ে যায়। বলেই সাদির মা রুম ত্যাগ করলেন। আর সাদি বসলো ভাবতে। সাদি বসে বসে তার মায়ের কথা ভাবছে। আসলে কি এমন কিছু হয়? ও তো ও মেয়েটার নামও জানে না। যদি মেয়েটাকে আর খুঁজেই না পায়,
তবে কি সাদির প্রেম শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে? আজ সকাল সকালই সাদি হসপিটালে চলে এসেছে। একটা সার্জারি আছে, তার সাথে যে সহ ডাক্তার থাকবে তাদের নিয়ে একটা মিটিং করলো প্রথমে। মিটিং শেষে অপারেশন থিয়েটার রেডি করতে বলে সাদি নিজের কেবিনে গেল। সুমু মায়ের পাশেই ছিল। তখনই তার মায়ের আবারও বুকের ব্যথা ওঠে। সুমু উঠে গিয়ে ডক্টরকে ডাকতে যায়, কিন্তু সুমুর মা যে ডক্টরের আন্ডারে আছে সে অলরেডি একটা সার্জারি করার জন্য ওটিতে চলে গেছে। এখন তার সাথে যোগাযোগ সম্ভব নয়। তাই সুমু রাকিবকে ফোন দেয়। ভাইয়া, আমার তো আবার ব্যথা শুরু হয়েছে, আর এদিকে ডক্টরও তো সার্জারিতে ব্যস্ত। কি করব আমি? আর তোর আসতেও তো অনেক দেরি হবে। তো একটা কাজ কর, ডাক্তার সাইমান সাদির কাছে গিয়ে বল ও আমার এক জুনিয়র ভাই, আর ও নিজেও একজন হার্ট সার্জন। দেরি করিস না, তাড়াতাড়ি যা। আচ্ছা। ফোনটা কেটে রিসেপশনের দিকে দৌড় দিল সুমু। রিসেপশনিস্টের কাছ থেকে জিজ্ঞাসা করে সাদির কেবিনের উদ্দেশ্যে ছুটে যায়। সাদির কেবিনে নক করতে সাদি ল্যাপটপে চোখ রেখে আগন্তুককে ভিতরে আসতে বলে। সুমু পারমিশন পেয়ে হুট করে ঢুকে পড়ে কেবিনে। আর কেবিনে ঢুকতেই পাশে রাখা একটা টেবিলের সাথে খেলো ধাক্কা, যার দরুন পায়ের একটা নখ উল্টে অনেক রক্ত বেরোচ্ছে, কিন্তু তাতে সুমুর কোনো ভাবাবেগ নেই। সে সাদির টেবিলের কাছে এসে বেশ হাঁপিয়ে বলতে লাগলো। আপনি ডক্টর সাইমন সাদি, রাইট? ইয়েস, আই অ্যাম। আসলে ডক্টর রাকিবুল ইসলাম আপনাকে আপনার কাছে পাঠিয়েছে আমায়। আমি ওনার ছোট বোন। সাদি অবাক হয়ে তাকিয়ে আছে। হঠাৎ কি ভেবে তার ঠোঁটে হাসি ফুটে উঠল। বলুন, কি সাহায্য করতে পারি? আসলে আমার আম্মু না আবার অসুস্থ হয়ে পড়েছে, তাই একটু যদি এসে দেখতেন। ডক্টর হাসিব এখন সার্জারিতে আটকে গিয়েছে। সাদি কাউকে ফোন করে কিছু একটা বলল, যা সুমুর বোধগম্য হলো না। তারপর সাদি বলল। চলুন। সুমু সাদিকে নিয়ে তার মায়ের কেবিনে গেল, আর সাদি সুমুর মাকে কিছু তাৎক্ষণিক চিকিৎসা দিল। সুমুর মা ঘুমিয়ে আছে। এটা দেখে সুমু একটু নিশ্চিন্ত হলো। সে সাদির দিকে ফিরে একটা ধন্যবাদ দিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে হঠাৎ আম্মু এমন অসুস্থ হয়ে পড়ে মাথা কাজ করছিল না আমার। ভাইয়াকে ফোন দেয়া, সে বললো আপনার কথা, তাই কিছু না ভেবেই আপনার কাছে গিয়েছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। না না, ঠিক আছে, এটা আমার কর্তব্য ছিল। আমি ডক্টর হাসিবকে মেসেজ করে দিয়েছি, উনি ওটি থেকে ফিরে এখানে আসবে প্রথমে। টেনশন করবেন না। জি। সাদি অবাক হয়ে সুমুর দিকে তাকিয়ে আছে। মায়ের প্রতি ওভার পজিটিভনেসটাই মুগ্ধ করেছে সাদিকে। সাদি নার্সকে উদ্দেশ্য করে বলে। প্লিজ ওনার পায়ে একটু ড্রেসিং করে দিন, অনেকটা রক্ত পড়ে গেছে। সুমুর দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বেরিয়ে পড়ে সার্জারির উদ্দেশ্যে। সুমু অবাক হয়ে সাদির যাওয়ার দিকে তাকিয়ে আছে। সারাদিনই সাদির মন খুব ভালো ছিল। প্রথমত সে তার স্বপ্নকন্যা দেখা পেয়েছে, আর তার সার্জারিও সাকসেসফুলি কমপ্লিট হয়েছে। রাতে হসপিটাল থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা হবে। গাড়ির কাছে পৌঁছাতেই দেখে একটা মেয়ে টঙের ফাঁকা বেঞ্চে বসে চা খাচ্ছে। মেয়েটাকে চিনতে তার বিন্দুমাত্র কষ্ট হলো না। এই যে তার স্বপ্নকন্যা। একা মেয়ে হওয়ার পাশে একটা লোক বাজে কথা বলছে, কিন্তু মেয়েটাকে দেখে মনেই হচ্ছে না কোনো কথা তার কানে ঢুকছে। সে এক মনে চা খাচ্ছে। তৎক্ষণাৎ মেয়েটি আরেক কাপ ফুটন্ত গরম চা অর্ডার করলো। তা দেখে পাশের লোকটা যেন পেয়ে বসলো। ভাবছে মেয়েটাকে আরেকটু সময় বিরক্ত করা যাবে, যেহেতু আরেক কাপ চা অর্ডার করেছে। লোকটার বাজে কথা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। তা শুনে সাদির মাথায় যেন থপ করে আগুন জ্বলে উঠল। এর মধ্যে একটা ছোকরা টাইপের ছেলে এসে অতিরিক্ত গরম চাটা মেয়েটাকে ধরিয়ে দিল। মেয়েটা চায়ে একটা চুমুক দিতে লোকটা ফাঁকা বেঞ্চটায় মেয়েটার পাশে বসে পড়ে। সাদি একটু এগিয়ে যায় লোকটাকে ধলাই করার জন্য, কিন্তু তার আগেই লোকটা মাগো বলে একটা চিৎকার দেয়। আর পাশের মেয়েটার চিৎকার শুনে বাঁকা হাসি দেয়। আশেপাশে সবাই মোটামুটি হাসাহাসি শুরু করেছে। টঙে বসা মহিলাটি বলে উঠল। আর করবি ছেঁচড়ামি? দিল তো আফায় তোর পাছাটা পুইরা। বলেই আবার হাসা শুরু করলো। সাদি অবাক হয়ে গেছে সুমুর কাহিনী দেখে। একটা মেয়ে এত ফাস্ট কি করে হয়? আসলে তখন লোকটা বসার ঠিক 1 সেকেন্ড বা তারও কম সময়ের মধ্যে সুমু ওই অতিরিক্ত গরম চাটা বেঞ্চের অপর পাশে ঢেলে দেয়, যার দরুন সবটুকু চাই লোকটার পিছনে লেগেছে। বেঞ্চটা লোহার হওয়ায় তাড়াতাড়ি গরম হয়ে গিয়েছিল, আর লোকটার পিছন না পড়লেও মারাত্মক ছ্যাঁকা লেগেছে। 2-3 দিন উপর হয়ে শুয়ে থাকতে হবে। সাদি এখনো হাঁ করে আছে। সুমু দোকানিকে টাকা পরিশোধ করে একটু মুচকি হেসে এগিয়ে এলো সাদির কাছে। এগিয়ে এসে সাদিকে বলল। সব ক্ষেত্রে মাথা গরম করতে হয় না ডক্টর সাহেব, বুদ্ধি দিয়ে কাজ করতে হয়। আপনি আমাকে কীভাবে নোটিস করলেন? আসলে সবাই বলে মেয়েদের সিক্স সেন্স ভালো, আর আমার ভাইয়া বলে আমার সিক্স সেন্স একটু বেশি শার্প। আসি। বলেই একটা মুচকি হাসি দিয়ে সুমু হসপিটালের ভিতরে চলে গেল। আর সাদি মুখটা হাঁ করে দাঁড়িয়ে আছে। এই পিচ্চি একটা মেয়ের এত অ্যাটিটিউড! সাদি নিজেও হেসে দিল। তারপর গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। ছেলেকে এরকম হাসতে হাসতে গেট থেকে ঢুকতে দেখে সোফায় বসে চা পানরত সাদির মা বেশ অবাক হলেন। তার পরক্ষণে সে নিজেও একটু হেসে দিলেন।
এবার সে নিজেও শিওর যে তার একমাত্র পুত্র প্রেমে পড়ে তার অনুভূতির সাথে পরিচিত হচ্ছে। তবুও ফোরন কেটে বলে উঠল, আজ আমার ছেলে ঠোঁট থেকে তো দেখছি হাসি সরছেই না, ব্যাপার কি? সাদি মায়ের কথা শুনে হেসে দিল। সোফায় বসে মায়ের কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল। সাদির মাও তার ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে পরম মমতায়। মা, আজ ওই মেয়েটার সঙ্গে সকাল সকাল দেখা হয়েছে, আর বাসায় ফেরার আগেও মেয়েটাকে দেখেছি। তাই নাকি? হুম। তারপর সাদি একে একে তার মাকে সব বলল, কিভাবে সুমু তার বুদ্ধি খাটিয়ে নিজেকে আত্মরক্ষা করেছে। সাদির মাও বেশ খুশি হয়েছে সুমুর আচরণের কথা শুনে। হঠাৎ এক কর্কশ আওয়াজে সাদি তৎক্ষণাৎ মায়ের কোল থেকে উঠে একটা ঢোক গিলল। সাদি দরজার দিকে তাকিয়ে একটা ঢোক গিলে মায়ের কোল থেকে উঠে পড়ল। সাদির মাও আগন্তুক ব্যক্তিকে দেখে মুচকি হাসি দিল। মামনির কোলে সাইমা তার 3 বছরের মেয়েকে দিয়ে সাদিকে তাড়া করতে শুরু করলো। তোকে আমি কতবার করে মনে করে দিয়েছি যে ঠিক 5টার সময় যেন তোকে এয়ারপোর্টে পাই, কিন্তু তুই আসিসনি। কই ছিলি তুই? আরে ভুলে গেছিলাম, আর তোর সঙ্গে তো এহসান ভাই আছেই, এমন কেন করছিস? ওহ তাই না, এখন তোর দুলাভাই আছে, নিজে যে আস্তে আস্তে ভুলাক্কার হচ্ছে তার কোনো খেয়াল নাই। ফাজিল কোথাকার। সাইমা হয়রান হয়ে সোফায় ধপ করে বসে পড়ল, আর সাদিও বসে পড়ে। সাদি বসতেই তার পিঠে এক ধুম করে থাপ্পড় বসিয়ে দেয় তার বড় বোন সাইমা। সাদি মায়ের কোল থেকে ভাগ্নিকে নিয়ে তার সাথে আদর মাখা কথা বলতে থাকে। আমার আহানা পাখি মামাকে ভুলে গেছে? আহানা মাথা নাড়িয়ে না বলল। মামাকে কেন বলবো, তুমি তো ব্যস্ত। ছোট আহানার কথা শুনে সবাই হেসে দিল। তারপর মামুনি সাইমাকে উদ্দেশ্য করে বলল, তোর ভাইয়া তো এখন আর এইসব কাজে মন বসবে না, সে এখন অন্য চিন্তায় ব্যস্ত। মানে অন্য চিন্তা মানে কি? কোনো এক মেয়েকে তার মনে ধরেছে, তাও মারাত্মকভাবে। সাইমা এবার বুঝতে পারল আসল কাহিনী। এবার সে তার ভাইয়ের দিকে ফিরে বলতে লাগলো, ভাই, মেয়েটা কেমন রে? তোমরা কিন্তু এখন বাড়াবাড়ি করছো। মোটেই বাড়াবাড়ি না, জীবনে এই প্রথম কোনো মেয়ে আমার ভাইয়ের মনে ঢুকতে পেরেছে, তার মানে অবশ্যই সে স্পেশাল। আসলেই সে স্পেশাল। সাইমা আর মামুনি সাদির দিকে তাকাতে সে লজ্জা পেয়ে হেসে উপরে চলে যায়। সুমুর মাকে কালকে ছেড়ে দেওয়া হবে, কারণ তার টেস্টের রেজাল্ট অনেক ভালো। যতটুকু সমস্যা আছে তা ওষুধ দ্বারা কাটানো সম্ভব। মায়ের পাশে বসে আছে সুমু। এই কয়দিন তার উপর অনেক ধকল গেছে, তার উপর বেচারির প্রেশার রোগ। বেডে মাথা দিয়ে হেলান দিয়েছিল সুমু। তার মা ঘুম থেকে উঠে মেয়েকে এমনভাবে দেখে একটু কষ্ট পেল। যতই হোক এবার সে এক বড় মেয়ের মতোই তাকে আগলে রেখেছে। মুচকি হেসে মেয়ের মাথায় হাত রাখলো। হঠাৎ কারো স্পর্শ পেয়ে সুমু জেগে উঠল। মাথা তুলে মাকে দেখে ম্লান হাসলো। কিছু লাগবে আম্মু? না, রাতে তুই খেয়েছিস? এই রে, ভুলে গেছি, পরে খেয়ে নিব রে, তুমি টেনশন করো না। তুই যে পরে কি খাবি তা আমার জানা আছে, এখনই খা, নয়তো অসুস্থ হয়ে পড়বি। হুম। সাদি ফ্রেশ হয়ে নিচে গেল সবার সাথে বসে ডিনার করার উদ্দেশ্যে। পিচ্ছি আহনা মামাকে দেখা মাত্রই দৌড়ে এসে সাদির কোলে উঠল। এহসান ভাই কোথায়? এখনো পৌঁছেনি? হ্যাঁ, বাসায় আসছে, ফ্রেশ হচ্ছে, কি যেন কাজে গিয়েছিল। এহসান সাহেব এলে সবাই মিলে ডিনার করে নেয়। খেতে খেতে সাইমা বলে, আব্বু ট্যুর থেকে কবে ফিরবে? কালকেই, যখনই শুনেছে তার ছোট বউ এসেছে তখনই ট্রেনে উঠে পড়েছে। আব্বু পারেও। হঠাৎ সাইমা খেয়াল করলো তারা যে এত কথা বলছে, কিন্তু তাতে সাদির কোনো মনোযোগ নেই। এমনকি মুচকি মুচকি হেসে অল্প অল্প খাবার খাচ্ছে। তা দেখে সাইমা নিজেও একটু হেসে দিল। তারপর মাকে ইশারা করে দেখালো। মামুনিও সাদিকে দেখে হেসে দেয়। এই যে আমার ভাবনা রাজ্যের রাজপুত্র, খাওয়ার সময় তার চিন্তা বাদ দিয়ে আগে খাবারটা খান। আমু তুমিও না, কি বলছো এগুলো তুমি? তোমরা যা ভাবছো এমন কিছুই না। এই অল্প সময় কেউ কীভাবে প্রেম করতে পারে? হ্যাঁ, সম্ভব ভাই, প্রেম কখনো বলে কয়ে আসে না। তবে মিথ্যে বলবো না, আই ফিল ফর হার। যা, তাহলে তোর 28 বছরে কাউকে মনে ধরলো। এখন তাড়াতাড়ি মেয়ের বাড়ির ঠিকানা বল, আমরা সবাই প্রস্তাব নিয়ে যাই। আয় হায়, তোমরা এত দূর চলে গেছো, আমি এখনো শিওর না। আর আমার মনে হয় এটা জাস্ট ভালো লাগা, অন্য কিছু না। সবার সামনে বললেও সাদি মনে মনে ঠিকই বুঝতে পারছে যে সুমুর সাথে তার কোনো না কোনো সংযোগ তো আছে। পরদিন সকালে সুমুর মাকে ডিসচার্জ করা হয়। রাকিব এসে তাদের নিয়ে যায়। আজকে সাদি একটু দেরি করে হসপিটালে পৌঁছায়। নিজের কেবিনে বসে আজকের সব শিডিউল দেখতে থাকে। এর মধ্যে সুমুর চেহারাটা সাদির মাথায় আবারও চারা দিয়ে ওঠে। এখন কোনো কাজেই তার মন বসছে না। আজ সকাল থেকে একবারও সুমুর সাথে দেখা হয়নি। তাই ফাইল ঠেলে সাদি বাইরে বেরিয়ে এলো। উদ্দেশ্য 304 নম্বর কেবিন। কেবিনের কাছে এসে দেখে এখানে কেউ নেই। আয়াটা কেবিনটা পরিষ্কার করছে। সাদি একটা নার্সকে ডেকে জিজ্ঞাসা করে, এই রুমে পেশেন্ট কোথায়? তাকে আজ সকালেই ডিসচার্জ করা হয়েছে, তাই চলে গেছে। ও
ওকে। সাদির কেন যেন মনটা খুবই খারাপ করছিল। কেন তা সে জানে না। অন্য একটা মেয়ের জন্য তার কেন মন খারাপ লাগছে তা ভেবে সাদি বিরক্ত। তার এই 28 বছরের জীবনে এমন অনুভূতি প্রথম হচ্ছে। অনেক মেয়ের প্রপোজ পেয়েছে সে, কিন্তু মনে ধরার মতো কাউকে সুযোগ দেয়নি। কিন্তু আজ কেন এমন লাগছে তার? না, এই মেয়ের ব্যাপারে আর ভাবতে চায় না সে। তাও আবার মেয়েটা যখন তারই সিনিয়রের বোন। একটা দীর্ঘশ্বাস ফেলে সাদি আবারও নিজের কাজে মন দিল। কিছুতেই মন থেকে ওই মেয়েকে বের করতে পারছে না। তাই ঠিক করলো নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখবে। তাতেই হয়তো মেয়েটার চিন্তা মাথা থেকে বের হবে। তবে থেকেই শুরু হলো সাদির ব্যস্ততা। এদিকে সুমো তার স্টাডি নিয়ে সম্পূর্ণ সচেতন। ও তো বেচারি জানেও না যে তার জন্য কেউ তার নিজের প্রতি বিরক্ত হয়ে পড়েছে। সুমু নিজেও জানে না কেউ তাকে নিয়ে এতটাই বিভোর যে তাকে ভোলার জন্য ব্যস্ততাকে বেছে নিয়েছে। কি হবে এদের ভবিষ্যৎ? সাদি আর সুমুর কি আবারও দেখা হবে, নাকি দুইজন দুই প্রান্তে হারিয়ে যাবে? ব্যস্ততার মাঝেই কেটে গেছে 3 মাস। সাদি এখন খুবই ব্যস্ত থাকে। মাঝে মাঝে রাতে বাড়ি ফিরতে ফিরতে এত দেরি হয় যে ডিনারও করা হয় না। সাদির মা অনেকবার ছেলেকে বোঝানোর চেষ্টা করেছে যে মেয়েটাকে ভালোবাসলে যেন তাকে জানায়, কিন্তু না, এই ছেলেকে নিয়ে পারা যাবে না। সে এখনও কনফিউশনে আছে। তুই কনফিউশনে আছিস, তাতেই 3 মাসে তোর এই অবস্থা। না জানি নিজের ভালোবাসা বুঝতে পারলে কি করবি? আমি ওকে ভুলে যেতে চাই আম্মু। ও জাস্ট আমার ক্রাশ, আর কিচ্ছু না। সাদিক, কি বলছিস? দেখ, নিজের ভালোটা বুঝতে শেখ। আমি বুঝতে পারছি না, এই 3 মাসে না ওর সঙ্গে আমার দেখা হয়েছে, আর না কোনো কথা হয়েছে। এমনকি ও কোথায় কেমন অবস্থায় আছে তাও আমি জানি না। আসলে আমি তো কখনো জানতেই চাইনি। তারপরও কেন ও আমার মাথা থেকে বেরো হচ্ছে না? তাহলে তো একটা রাস্তাই খোলা আছে। কি? বিয়ে কর। আম্মু তুমি ঠিক আছো? এখন কিসের বিয়ে করব? আমি ঠিকই আছি। তোর যে বয়স হয়েছে ভুলে গেছিস। একে তো ডাক্তারি পড়তে পড়তে এত সময় লাগলো, আর এখন কোনো বাহানা চলবে না। আম্মু কেন বোঝো না তুমি? আমি আর কিছু শুনতে চাই না। আরো পরে বিয়ে করলে বাচ্চা নিবি কবে? বুড়ো বয়সে? আম্মু। পরদিন সকালে সাদি হাসপাতালে পৌঁছাতে তার কাছে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে। আসলে সাদি যে মেডিকেল কলেজে পড়েছে সেখানে টপ স্টুডেন্টদের প্রফেসর হিসেবে রাখা হয়। সাদি যদিও চাইতো এমন কিছু, কিন্তু এখন সে নিজেই অনেক ব্যস্ত। প্রফেসর হিসেবে জয়েন করলে আরও বেশি ব্যস্ত হয়ে পড়বে, কেননা প্রফেসররা খুব কষ্টে সময় বের করে তারপর ক্লাস নেয়। সাদির কলেজ ছিল ময়মনসিংহ মেডিকেল কলেজ। সেই সূত্রে তাকে সেখানে জয়েন করতে হবে। সাদি লেটারটা চেক করছিল, তখনই সাদির ফোন এলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ডক্টর সাইমান সাদি। ইয়েস, স্পিকিং। চিনতে পেরেছো? জি স্যার। লেটার পেয়েছো? ইয়েস স্যার, বাট স্যার আমি তো... কোনো কথা শুনবো না সাদি। তুমি ছিলে তোমাদের ব্যাচের সবচেয়ে ব্রাইট স্টুডেন্ট, তাই সব কিছু বিবেচনা করেই বলছি, ইউ গুড বি এ প্রফেসর। বাট স্যার... এই আবদারটা রাখতে হবে, প্লিজ আমাদের কলেজে জয়েন করো। লেটারে বলে দিয়েছি জয়নিং ডেট। ওকে স্যার। ফোনটা কেটে সাদি আবারও কিছুক্ষণ লেটারটার দিকে তাকিয়েছিল। মুখে বললে কি হবে, সাদি নিজেও খুব খুশি হয়েছে। আবার সে তার ক্যাম্পাসে যেতে পারবে, কিন্তু এবার প্রাক্তন স্টুডেন্ট হয়ে নয়, সেখানকার শিক্ষক হয়ে যাবে সে। সপ্তাহখানেক পর সাদির জয়েনিং ডেট, তাই তাড়াহুড়োর মধ্যেই সব ব্যবস্থা করা হচ্ছে। সাদির পরিবারের কেউই মানা করেনি, কিন্তু মামুনির মনটা একটু খারাপ। যতই হোক একটা মাত্র ছেলে তার। আগে তো ময়মনসিংহে পড়াশোনার জন্য এত বছর ছিল, এখন আবার সেখানেই পড়াতে যাবে। সাদির মাও সেখানে ছেলের সাথে যেতে চাইছিল, কিন্তু তার স্বামী মহোদয় একা একা থাকতে পারবে না বিধায় সেও যেতে পারছে না। সাদির বাবা একজন বিজনেসম্যান, তাই চাইলেও সব ছেড়ে সেও যেতে পারবে না। অবশেষে যাওয়ার দিন চলে এলো। যদিও ময়মনসিংহ ট্রেনে করে যাওয়া যায়, কিন্তু ময়মনসিংহের ট্রেনের পরিস্থিতি থাকে খুবই বাজে, তাই সাদি বাসে যাওয়ার পরিকল্পনা করলো। সকাল 9:20 বাস। সবার থেকে বিদায় নিয়ে সাদি বাসে উঠে পড়ল। 9:20 গাড়ি, কিন্তু সাদির একটু লেট হয়ে গিয়েছিল। আসতে আসতে 9:25 বেজে গিয়েছিল। কিন্তু এটা তো বাংলাদেশ, এখানে 9টার গাড়িও ছাড়তে ছাড়তে 9:30 বাজে। তাই সাদিও ধীরে সুস্থে এসেছে। বাসে উঠে নিজের সিট খুঁজতেই দেখলো তার সিটে একটা মেয়ে বসা। মেয়েটা কানে ইয়ারফোন লাগিয়ে জানলার বাইরে মুখ দিয়ে আছে, যার জন্যে তার চেহারা দেখা যাচ্ছে না। সাদি মেয়েটাকে কয়েকবার ডাকতেই মেয়েটা ফিরতে ফিরতে বলল, যদি কিছু মনে না করেন তো। মেয়েটা ফিরতেই সাদিও চমকে গেল, আর মেয়েটাও। মেয়েটার মুখ থেকে অস্ফুট স্বরে বেরিয়ে এলো, ডক্টর সাহেব। সাদির কেন যেন সুমুকে দেখে এত খুশি হলো, হাতটা মুখে শক্ত করে চেপে অন্যদিকে ফিরে হেসে দিল। তারপর নিজেকে সামলে বলল, ওইটা আমার সিট। সুমু একটু মাথা নিচু করে বলল, আসলে আমি জানালার পাশ ছাড়া বসতে পারি না, আর বাসে উঠে দেখি ওই সাইডে আমার সিট। অনেকজনকে বলেছিলাম সিটটা চেঞ্জ করতে, কিন্তু কেউ রাজি হয়নি।
তাই আমার পাশের সিটটা খালি দেখে বসে পড়েছিলাম আমি। ভার্টিগো আছে? অতটা না, খোলা বাতাসে থাকলে কিছু হয় না। আচ্ছা, তাহলে ওখানেই বসো। অনেক অনেক ধন্যবাদ। সাদিও উত্তর দিয়ে সুমুর পাশে বসে পড়ল। সুমু খেয়াল করলো সাদি 3 মাসে অনেকটাই অগোছালো হয়ে গেছে, কিন্তু তবুও যেন তাকে অতিরিক্ত সুন্দর লাগছে।